অসম বন্ধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য কোচ রাজবংশীদের সম্মিলিত মোর্চাকে আহ্বান জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পীযূষ বলেন, উপজাতি মর্যাদা, পৃথক কামতাপুর, কেএলওর সঙ্গে আলোচনা সহ আরও বেশি কিছু দাবি দেওয়া নিয়ে 21 জানুয়ারি অসম বন্ধের ডাক দিয়েছিল আক্রাসুর নেতৃত্বে সম্মিলিত মোর্চা। তবে গত শনিবার আক্রাসু এবং সম্মিলিত মোর্চার প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই সরকারের, কিন্তু অসম বন্ধে অর্থনীতির উপর প্রভাব পড়বে। তাই অসম বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া উচিত তাদের। মন্ত্রী পীযূষ বলেন, রাজ্যে শিল্পায়নের পরিবেশ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া বিনিয়োগ টানতে বর্তমানে মুখ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে। তিনি ফিরে এলেই জানুয়ারির শেষ সপ্তাহে না হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সম্মিলিত মোর্চার প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পর্যায়ের আলোচনার আয়োজন করা হবে। প্রস্তাবিত আলোচনা হলেই সুফল পাবেন কোচ রাজবংশীরা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে অমৃত্যু কারাদণ্ডের সাজা শুনাল শিয়ালদা আদালত। এছাড়াও নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে সঞ্জয় রায়কে 50,000 টাকা জরিমানাও করেন বিচারক। গত 18 জানুয়ারি তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। 2024 সালের 8 আগস্ট সোদপুরের বাসিন্দা এক তরুণী চিকিৎসক ছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নাইট ডিউটিতে। ওই রাতে শেষবারের মতো মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। 9 আগস্ট সকালে হাসপাতালের সেমিনার হলে পাওয়া যায় তার নিথর দেহ। অভিযোগ উঠে ধর্ষণের পর তাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। তদন্তে নেমে কলকাতা পুলিশ গত 10 আগস্ট গ্রেফতার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। অভিযুক্তের গ্রেফতারি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। গৌহাটি মহানগরে 2টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিএম ভিজিলেন্স। মুখ্যমন্ত্রী নজরদারি বিভাগ বাঙ্গাগড়ের অন্দরনগর এবং বিজয়নগরের শিব মন্দিরে রাস্তায় তল্লাশি চালায়। রবিবার সকাল 7টা থেকে সিএম ভিজিলেন্স এই অভিযানলা পরিচালনা করে। সিএম ভিজিলেন্সের 10 থেকে 15 জন সদস্যের একটি দল জোরালো অভিযান চালায়। ধুবড়ীর সিডিপিও সূর্যকমল বড়ুয়ার বাড়িতে তল্লাশি চালায় সিএম ভিজিলেন্স। সিএম ভিজিলেন্স সূর্যকুমার বড়ুয়ার অসম সম্পত্তির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ধুবড়ীর আগে সূর্যকমল বড়ুয়া ছিলেন কোকরাঝারের সিডিপিও। সূর্যকমলের বিরুদ্ধে কোকরাঝারে থাকাকালীন দুর্নীতির পাহাড় তৈরি করার অভিযোগ রয়েছে। সিএম ভিজিলেন্সে এই অভিযানে বেশ কয়েকটি বিস্ফোরক তথ্য পাওয়া যায়। শিলচরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ পোস্ট অফিসের সাফাই কর্মীদের। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড এবং ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন। বিক্ষোভ চলাকালীন সাফাই কর্মীরা জানান, 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা। এই বিষয়ে ডাক বিভাগের আধিকারিকের সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি। উল্টো চাকরি থেকে বরখাস্তের হুমকি শুনতে হয়েছে বলে জানান তারা। পুনরায় সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণের আবেদন করেন। দল বিরোধী কার্যকলাপে দুহালিয়া ফরিদকুনা নারায়ণপুর জিপির প্রাক্তন সভাপতি দীপঙ্কর দেবকে কারণ দর্শানোর নির্দেশ দিলেন বিজেপির পাতারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা। তিনি তার নিজস্ব পেডে দীপঙ্কর বাবুকে আগামী 7 দিনের মধ্যে দলের নীতি বিরুদ্ধে যাবতীয় কার্যকলাপের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। অভিযোগ মতে দীপঙ্কর বাবু কয়েকদিন থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নীতির বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এ নিয়ে দলের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছিল। এতে দলের নীতি এবং আদর্শতে ক্ষুণ্ণ হচ্ছে দেখে মণ্ডল সভাপতি তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন।
সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে ভারতীয় নাগরিকের মর্যাদা চেয়ে আবেদন করলেন সহল শিলচরের আরও 2 জন। এদের বেলায়ও প্রয়োজনীয় আইনি সাহায্য করেছেন শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব। বাংলাদেশের নথি হিসাবে সেখানে বাবার শিক্ষাগত শংসাপত্র, প্রতিবেশী দেশের বাসিন্দা হিসাবে ঠিকানা পেশ করেছেন তারা। এরা আবেদন দাখিল করেছেন শনিবার। সিএএতে নতুন এই আবেদনকারী 2 জন সম্পর্কে সহোদর। উল্লেখ করা যেতে পারে, অসম তথা উত্তর পূর্বের প্রথম যে 2 জন কাতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন, শিলচরেরই দাস পদবীর সেই 2 জন সম্পর্কে দাদা ও ভাই। তারা বাংলাদেশের নথি হিসাবে বাবার কেনা জমির দলিল দাখিল করেছিলেন। আর শনিবার আবেদন করা 2 ভাই দাখিল করেছেন তাদের বাবার শিক্ষাগত সার্টিফিকেট। অবিভক্ত ভারতের শ্রীহট্ট জেলার এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংস্কৃত শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি। দলের প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালকে খুনের চক্রান্ত চলছে। এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। তিনি বলেছেন, এটা স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়ালকে খুনের জন্য অপরাধী এবং গুন্ডাদের পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তি হলেন রোহিত ত্যাগী, যিনি পরবেশ বরুমার সর্বে থাকতেন এবং তার হয়ে প্রচার করেন তিনিও একজন অপরাধী। এক সাংবাদিক সম্মেলনে অতিশী জানিয়েছেন, শনিবার নয়াদিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা চালায় বিজেপির গুন্ডারা। সেই পাথর যদি কাউকে আঘাত করত তাহলে সেটা মারাত্মক হতে পারত। কে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছে? রাহুল ওরফে শানকি নামের এক ব্যক্তিকে হামলা করতে দেখা গিয়েছে। এটা স্পষ্ট যে কেজরিওয়ালকে খুনের জন্য গুন্ডা পাঠানো হয়েছে। শ্রীভূমি জেলায় ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে 1895টি স্কুটি বিনামূল্যে বন্টনের জন্য চালু করা প্রকল্প বর্তমানে বিতর্ক এবং প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রকল্পটি ছাত্রদের বিনামূল্যে স্কুটি প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হলেও রয়্যাল বরাতপ্রাপ্ত এটিএস হিরো শোরুমের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। হিমন্ত বিশ্ব শর্মা প্রকল্পটি উদ্বোধনের সময় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন, স্কুটি বন্টনের সময় কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। শ্রীভূমি জেলার কনসাইন্ড প্রিন্সিপাল ডক্টর মর্তুজা হোসেনও একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, কোনো ছাত্রের কাছ থেকে আনুষঙ্গিক খরচ অথবা অন্য কোনো কারণে টাকা নেওয়া উচিত নয়। তবে এই নির্দেশ উপেক্ষা করে রয়্যাল এটিএস হিরো শোরুম ছাত্রদের কাছ থেকে আনুষঙ্গিক খরচের অজুহাতে 3500 টাকা দাবি করে বলে অভিযোগ উঠছে। যারা টাকা দিতে রাজি হয়েছেন তাদের নির্দিষ্ট তারিখে স্কুটি দেওয়া হয়েছে, আর যারা দিতে রাজি হননি তাদের ডেলিভারি দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। এমনকি একটি ভাইরাল অডিও ক্লিপে শোনা যায়, শোরুমের পক্ষ থেকে ছাত্রদের উপর জোর করে টাকা আদায়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। যানবাহন থেকে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণের নামে প্রহসন চলছে বলে অভিযোগ উঠল। প্রতিবাদে সরব সুশীল সমাজ। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে কাগজে কলমে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও কতটুকু দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে তা নিয়ে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। যেসব যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ বিভাগের ছাড়পত্র নেই অথবা ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাদের কাছ থেকে 10,000 টাকা জরিমানা নেওয়া হয়। ভারী যানবাহন থেকে দ্বিচক্রযান পর্যন্ত এক রেট। কিন্তু এত টাকা জরিমানার পরও আদতে দূষণের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে কিনা এ নিয়ে জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই দূষণ নিয়ন্ত্রণের নিয়মটা কি? সরকারি গাইডলাইন অনুযায়ী কিভাবে যানবাহনগুলো দূষণমুক্ত সার্টিফিকেট পেতে পারে? আজকাল যেটা হচ্ছে, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে 500 টাকার বিনিময়ে যে কেউ এই সার্টিফিকেট অনলাইনে বের করে নিতে পারে। এজন্য তার যানবাহনের প্র্যাকটিক্যাল টেস্টিংয়েরও প্রয়োজন নেই। এভাবেই হাজার হাজার যানবাহনের মালিক দূষণমুক্ত সার্টিফিকেট বের করে দিব্যি চলছেন। আর যারা সাইবার ক্যাফেতে যাওয়ার সময় পাচ্ছেন না অথবা গাফিলতি করছেন তারাই ফাঁসছেন।
এই পদ্ধতিতে দূষণ নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে সরকারের হয়তো মোটা রকমের রাজস্ব আমদানি হচ্ছে, কিন্তু মূল সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে অভিমত সুশীল সমাজের।